তাহলে দেখো আমরা গত ক্লাসে শিখছিলাম এখানে আমাদের গলন কাকে বলা হয়, স্ফুটন কাকে বলা হয়, এবং এখানে পাশাপাশি শিখছিলাম গলনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে। এখন আমরা জানবো যে আজকে কিছু আমরা পরীক্ষা দেখব। এক নম্বর যেটা পরীক্ষা আছে সেটা হলো কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। যে একটা কঠিন পদার্থ, এটা গলনাঙ্ক মানে কি, অর্থাৎ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে শুরু করবে। নর্মালি আমরা জানি যে একটা কঠিন পদার্থ, উদাহরণ যদি আমাদের সবচেয়ে পরিচিত বরফ, বরফের এটা কি করতে পারে, আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলতে শুরু করে, অর্থাৎ বরফ থেকে পানিতে পরিণত হয়। তাহলে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো যে কোনো ক্ষেত্রে যে কঠিন পদার্থের ক্ষেত্রে তার গলনাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু আমরা জানবো। তো দেখো এখানে কি বলছে, এখানে যেটা বলছে, ধরা যাক আমরা একটি বিশুদ্ধ কঠিন পদার্থ বা ইউরিয়া সারের গলনাঙ্ক নির্ণয় করতে চাই। কিসের বলতো, বিশুদ্ধ একটা কঠিন পদার্থ ইউরিয়া সারের গলনাঙ্ক। ইউরিয়ার সাথে ছোট ছোট একটু ওটা বের করা যাবে। হ্যাঁ, এটা বিশুদ্ধ কঠিন পদার্থ, মনে করো ইউরিয়ার গলনাঙ্ক নির্ণয় করতেছে। এক্ষেত্রে দেখো প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি রেখে তার উপর একটি ওয়াশ গ্লাস রাখতে হবে। বুঝছো, মানে ওয়াশ গ্লাস রাখতে হবে। ওয়াশ গ্লাস বলতে এটা হলো মানে মানে স্বচ্ছ কাজ, বুঝছো, এরকম একটা কাজ। তো আমরা কি করলাম, প্রথমে একটা আমরা যে তার জালে নিলাম। তার জালে বলতে যে একটা এরকম একটা জিনিস যেটা আমার এরকম জালির মতো, ঠিক আছে, তার দিয়ে লোহার গুনার তৈরি বা তার সেগুন তারের তৈরি, যেটার উপরে আমরা কি করলাম, এই কাজটা আমরা রাখলাম। বুঝছো, ওকে। তার জালি কেন, যাতে এই ভেতর নিচ থেকে যদি আমরা তাপ দেই, আগুনটা যাতে সরাসরি আমাদের কাছে লাগতে পারে। বুঝতে পারছো, ওকে। তাহলে আমরা ওয়াশ গ্লাস রাখতে হবে। এবার ওই যে মানে আগের ক্লাসটা যেভাবে নিছিলেন স্যার ওভাবে নিন স্যার, ওভাবে হেভি বোঝা যায়। কিভাবে যে নিছিলেন আপনি তো জানেন, এই যে এই ক্লাসটা স্যার, এই যে এখান থেকে নিলাম ওইভাবে নিয়েন, যখন যেখানে যেটা যেরকম লাগবে। হ্যাঁ ঠিক আছে, ওই যে বেসিক আলাদা না বেসিক না, এই যে এটা যেভাবে পড়াইছেন ওইরকম ভাবেই পুরো পড়াবেন, মানে ওটা একটু ভালো বোঝা যায়। বা এই যে এগুলো সংকেতগুলো লিখে দিয়েছেন, তারপরে মিথেন, এখানে যেটা লাগবে সেটা বলে দেবো, যেখানে লাগবে না সেখানে তার বলার কিছু নাই। হ্যাঁ, তাহলে দেখো এবার ওই ওয়াশ গ্লাসের উপর কিছু পরিমাণ কি নিব আমরা, ইউরিয়া সার নিতে হবে। অর্থাৎ মনে করো কোনো একটা আমরা গ্লাস নিচ্ছি কাঁচের, এটা কি করলাম, একটা তার জালির উপরে রাখলাম। তার জালি বলতে এমন একটা, মনে করো একটা মানে তারের তৈরি, গুণা চেনো নাকি, গুণা চেনো, লোহার তার গুণা চেনো না, এলাকা বলে ওই গুনার তৈরি, মনে করো কি জালের মতো আর কি, যে শক্ত জালও দেখছি তো, তৈরি আছে দেখছো না, ওটা উপরে রাখা হয়েছে। বুঝছো, ওই যে এটা রাখা হয়েছে, তার উপরে আমরা কাঁচটা রাখছি। দেন ওই কাঁচের উপরে কি রাখলাম আমরা, কিছু ইউরিয়া রাখলাম, ইউরিয়া সার আর নিচে একটা ইউরিয়া সার রাখলাম। এবার একটি স্ট্যান্ডের সাথে সুতা দিয়ে থার্মোমিটারকে বেঁধে থার্মোমিটারের বাল্বকে ইউরিয়ার মধ্যে প্রবেশ করতে হবে। তার কারণ আমরা তাপমাত্রা মাপবো যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা গলতে শুরু করে। তাহলে কি রাখতে হবে, আমরা তাপমাত্রা মাপার জন্য কি দরকার হয় বলতো, থার্মোমিটার। থার্মোমিটার ফির বাল্ব, এটা ফির কি বুঝছো, থার্মোমিটারের বাল্ব বলতে যে অংশটাই মনে করো আমরা যখন জ্বর মাপি, মুখে দিয়ে যে অংশটা না, এটা হলো থার্মোমিটারের বাল্ব। বুঝতে পারছো, ওই সাইডটা, যে সাইডটা আমরা সেন্সিটিভ, যে পার্টটা যেটা আমরা মুখে দেই, তাই না, বা বগলে দেই, যে পার্টটা, সেটা হলো বাল্ব। বোঝা গেছে? তাহলে এটা কি করলাম, আমরা ইউরিয়ার মধ্যে প্রবেশ করলাম। তার ইউরিয়ার তাপমাত্রা আমরা মাপতে পারবো না। আচ্ছা, প্রবেশ করলাম। এবার একটা কি দিলাম, এটা আমরা সুতা দিয়ে বেঁধে দিলাম স্ট্যান্ডের সাথে। এই যে স্ট্যান্ড আছে না, এই যে উপরে একটা মাত্রা কি আছে, আমাদের একটা স্ট্যান্ড ছিল এখানে, কারণ এই থার্মোমিটারটা আমরা এখানে সুতা দিয়ে বেঁধে দিলাম, খাড়া করে দিলাম। ওই থার্মোমিটারের জন্য তো স্যার এই স্ট্যান্ড আমরা লাগতেছে। হ্যাঁ, থার্মোমিটারের জন্য স্ট্যান্ড লাগতেছে, ঠিক আছে, সুতা দিয়ে বেঁধে দিলাম। এবার কি করছি বলো তো, এবার একটি বার্নার দিয়ে ইউরিয়াকে তাপ দিলাম। নিচে একটা কি দিছি বলো তো, ল্যাম্প দিছি। ল্যাম্প কি এখানে তাপ দিছি নিচ থেকে। তাহলে এখানে তাপটা কি আমি জোরেও দিতে পারবো, আস্তে দিতে পারবো, আমার ইচ্ছা। পরিমাণ মতো দিতে হবে এটা, ঠিক আছে, পরিমাণ মতো তাপ দিতে হবে ধীরে ধীরে। তাপ দেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে 133 কত বলো তো, 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে শুরু করেছে, এবং ওই তাপমাত্রায় সকল ইউরিয়া গলে যায়। এই 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে কি ইউরিয়ার গলনাঙ্ক। তার আমাদের সকল কিছুর ক্ষেত্রে যে যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পদার্থটা গলতে শুরু করে তাকে তার কি বলা হয়, গলনাঙ্ক। তাহলে এখানে আমরা পাইলাম ইউরিয়ার গলনাঙ্ক কত, 133 ডিগ্রি। তাহলে মনে রাখতে হবে ইউরিয়ার গলনাঙ্ক হলো 133 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন যেটা বলি, এই যে আমরা ইউরিয়ার কথা শিখলাম না এখানে,
তো ইউরিয়ার সংকেতটা জানা উচিত কি না? হ্যাঁ স্যার। আচ্ছা জানা উচিত। আচ্ছা স্যার, ইউরিয়া তো অনেক রকমের হয়, কিন্তু কোনটা ইউরিয়া? ওই ইউরিয়াই ওইটা একই জিনিস। আমাদের ওই যেটা প্রস্রাবে আমরা- ইউরিয়া পাওয়া যায়, প্রস্রাবে ইউরিয়া থাকে না, হ্যাঁ। ওটা একই জিনিস। তারপরে জমিতে যেগুলো দেয় ওগুলা? হ্যাঁ ওটাই, ওটা প্রস্রাবের মধ্যে পাওয়া যায়। তাহলে এটা কি? NH2CO NH2, এটা হলো ইউরিয়ার সংকেত। NH2CO NH2, তোমার বইটা পাশে রাখবা, ঠিক আছে? লিখে নিবা, সাইডে লিখে নিবা। স্যার এটা তো আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। আবার অলস কেন হতো? যখন যেটা বলবো ওটা লিখে নিবা, বইয়ের লেখা থাকলে ভালো, বুঝছো? বইয়ে লেখা থাকলে ভালো, তো লিখে নিবা, অলস সহজ হবে না। তাহলে ইউরিয়া গলনাঙ্ক কত? তাহলে ইউরিয়ার উপরে একটা দাগ দিয়ে, গোল দাগ দিয়ে এভাবে তুমি তার সংখ্যাটা লিখে দিলাম, NH2CO NH2, ঠিক আছে? ওকে, NH2CO NH2 এরকম ভাবে দিলাম, ওকে ঠিক আছে। তাহলে এর গলনাঙ্ক কত? 133 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মুখস্থ রাখতে হবে, ওকে। আবার ধরা যাক আমরা একটি অবিশুদ্ধ পদার্থে, মানে এটা তো অপরিষ্কার না স্যার? কোনটা অবিশুদ্ধ? হ্যাঁ, অবিশুদ্ধ বলতে কি এর মধ্যে ভেজাল আছে। হ্যাঁ আমরা জানি, আমরা এর আগে পড়ে এসেছিলাম যে বিশুদ্ধ কোনো কিছুর গলনাঙ্ক একটা ফিক্সড হয়, হ্যাঁ একটা ফিক্সড নির্দিষ্ট মান হয়। বিশুদ্ধ হ্যাঁ, বিশুদ্ধ, বিশুদ্ধ মানে শুদ্ধ, হ্যাঁ শুদ্ধ, ওটাই তো শুদ্ধ। হ্যাঁ মানে কোনো ভেজাল নাই, তাহলে এটা গলনাঙ্ক একটা ফিক্সড। কিন্তু তার মধ্যে যদি আমরা ভেজাল মিশ্রিত করি, কোনো কিছু যদি সাথে সংযুক্তি থাকে, তাহলে ওই গলনাঙ্ক আর ওই নির্দিষ্ট হবে না, কম বেশি হয়ে যাবে, ঠিক আছে? এটা বলছিলাম না? হ্যাঁ ওকে। বলছিলেন। তাহলে দেখো, অর্থাৎ দেখো আমরা একটি অবিশুদ্ধ পদার্থ মোমের গলনাঙ্ক বের করতে চাই, ঠিক আছে? মোম কিছু পদার্থের মিশ্রণ, মোমের গলনাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে মোমকে কি করতে হবে? চূর্ণ করে পাউডার বা গুঁড়ায় পরিণত করতে হবে, ঠিক আছে? এগুলো অত দরকার নাই, শুধু যখন যেটা মনে রাখতে হবে ওটা আমি বলবো। এরপর মোমের গুঁড়াকে একটি মুখবদ্ধ কাঁচনলে নিয়ে, কিছু নেব বলো তো? মুখবদ্ধ আমরা কাঁচনলে নিব। এই যে কত চিত্রে বলো তো? 2.0 নিচেরটা 0.7, এই যে মোমের গলনাঙ্ক। তাহলে আমরা কি করছি বলো তো? এখানেও দেখো আমাদের একটা তার জালি আছে না? হ্যাঁ হ্যাঁ। তার জালির উপরে আমরা কি নিছি বলো তো? একটা বিকার নিছি, কি নিছি? বিকার। একটা বিকার নিছি, এবং এখানে দেখছি আমরা এই যে এখানে একটা টেস্ট টিউব আছে, কি আছে? টেস্ট টিউব বলতে এরকম যে তার এক প্রান্ত হলো বদ্ধ, আর এক প্রান্ত কি বলো তো? খোলা। তাহলে আমরা কি করলাম? মোম গুঁড়া করে নিছি। মোম তো বুঝেছেন নাকি? মোম তো আমরা জানি কার্বোহাইড্রেটের, মানে হাইড্রোকার্বনের মিশ্রণ, পড়ে আসছি না? হাইড্রোকার্বন, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটা গুঁড়া করে আমরা এখানে তলানিতে নিলাম, তাই না? নিয়ে আমরা স্ট্যান্ডের সাথে বেঁধে দিলাম। দেন তার মধ্যে একটা কি আমরা থার্মোমিটারও দিছি, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে আমরা দেখবো। গলনাঙ্ক দেখতে গেলে অবশ্যই থার্মোমিটার দরকার আছে, এই জন্য ভেতরে আমরা কি দিছি বলো তো? থার্মোমিটার দিছি। তো সকল ক্ষেত্রে প্রসেস একই, ওকে। তাহলে চিত্রের মতো করে সেখানে একটি থার্মোমিটার রাখা হবে। কোথায়? এই দেখো এখানে এই টেস্ট টিউবের ভেতরে আমরা কি একটা থার্মোমিটার রাখছি না, দেখো ভেতরে, হ্যাঁ ওকে। এভাবে কাঁচনলটি বিকারের পানিতে এমনভাবে ডুবাতে হবে যেন কাঁচনলে খোলা মুখে পানি প্রবেশ না করে। তাহলে এই যে দেখো আমরা এখানে বিকার আছে, বিকারের মধ্যে কি আছে? পানি আছে। পানির মধ্যে কিন্তু আমরা টেস্ট টিউবটা কি রাখছি? ডুবে রাখছি, যাতে করে নিচে যখন তাপ দিব পানিটা গরম হবে, এবং এই গরম পানির কারণে টেস্ট টিউবটা কি হবে? গরম হবে। ওকে, বুঝতে পারছো না? এখন দেখো বিকারটিতে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হলে এক পর্যায়ে দেখা যাবে যে নির্দিষ্ট তাপমাত্রা। কি বিকার বলতে একটা পাত্র, কেমিক্যাল, মানে আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের আমরা যন্ত্রপাতি ব্যবহার করি, বিভিন্ন ধরনের বিকার আছে, টেস্ট টিউব, এগুলো জানবা। আমি প্রথম অধ্যায়ে এগুলো আছে, এগুলো যখন এরপরে পড়াবো, যেহেতু প্রথম অধ্যায়ে তেমন কিছু নেই, এই জন্য আমি পড়াচ্ছি না প্রথমে। এটার নাম হলো বিকার। এই যে এরকম যে একটা পাত্র না, কাঁচের তৈরি পাত্র, এটার নাম হলো এমনিতে মুভিগুলো তো দেখায় স্যার, বুঝতে পারছো? ঠিক আছে। নির্দিষ্ট তাপমাত্রায় মোম না গলে কি করবে? দেখো দেখা যাবে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় মোম না গলে মোম তাপমাত্রার একটি পরিসরে, তাহলে কি হলো? একটি পর্যায়ে দেখা যাবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় মোম না গলে তাপমাত্রার একটি পরিসরে মোম গলতে থাকে, এবং তাপমাত্রার এই পরিসরে হলো মোমের গলনাঙ্ক। স্যার পরিসরে ইংলিশ কি রেঞ্জ নাকি? হ্যাঁ, তাহলে বিষয়টা তোমরা এখন এখানে বোঝো নাই, আমি একটু ভালো করে বোঝাই দিই। আমি বললাম যে বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক থাকে ফিক্সড। যেমন যদি বলি পানির, মানে বরফের গলনাঙ্ক কত?
100, এটা কি রেঞ্জ কোনো না একটা মান বলছি শুধু 100? একটা শুধু অর্থাৎ বিষয়টা হলো যে তো আমি এখানে যদি একটা বরফ খণ্ড নেই, কি খণ্ড? বরফ। অর্থাৎ বরফ খণ্ডকে যদি আমরা তাপ প্রয়োগ করি নিচ থেকে যদি তাপ প্রয়োগ করি, আমরা এখানে তাপ দিলাম, তাহলে কি হবে? বলতে শুরু করবে। মনে করো এখানে তাপমাত্রা ছিল, মনে করো আগে বরফ ছিল যেহেতু তাপমাত্রা খুবই -5 ছিল, হ্যাঁ -5। তাহলে আমরা তাপ প্রয়োগ করলে কি হবে? এক পর্যায়ে কত হবে? 0 ডিগ্রি আসবে না? তা বাড়বে না? হ্যাঁ তো 0 ডিগ্রি হলে এই তাপমাত্রা বাড়বে না? বাড়বে কতক্ষণ পর্যন্ত বাড়বে না? যতক্ষণ পর্যন্ত না এই বরফটা গলে পানিতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত আর বরফের তাপমাত্রা বাড়বে না। কারণ বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ওই তাপমাত্রাতেই বরফ গলে শেষ হবে। হ্যাঁ, দেন তারপরে কি হবে? তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এই যে 0 মানে -5 ডিগ্রি থেকে তাপমাত্রা প্রথমে কি হবে? 0 ডিগ্রি হবে, দেন আর বাড়বে না, তারপর বরফটা শুধু গলবে। অর্থাৎ এখানে যে আমরা তাপটা দিব, এই তাপটা বরফ গলাতে সাহায্য করবে। বুঝছো? এটাকে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ। কি বলা হবে? বরফ আরেকবার এখন তো গলনের, আমি একটু পরে আবার জানবো এগুলা। মানে যেটা বললাম যে আমরা যদি মনে করো -ডিগ্রি দেখুন ডিগ্রি, মনে করো -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো বরফকে তাপ প্রয়োগ করলাম, তাহলে কি হবে? তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে কত আসলো? 0 থামবে। তারপরে আর তাপমাত্রা বাড়তেছে না। কারণ কি? কারণ তখন গিয়ে বরফ গলতে শুরু করে। হ্যাঁ, এবং এই বরফ গলতে তাপের প্রয়োজন হয়। বরফ গলতে তাপের প্রয়োজন হয়। সেই তাপটাই ওই যে আগুন আমাদের দিচ্ছে, যে আমরা তাপ দিচ্ছি সেটাই নিচ্ছে। এই জন্য আমাদের কি হচ্ছে না? কোনো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা যে তাপ দিচ্ছি সেই তাপটা ব্যবহার করে বরফটা গলতেছে, অবস্থার পরিবর্তন করতেছে, তাই না? এর আগে 0 থেকে 5-এ আসছে তখন কি অবস্থার পরিবর্তন হয়েছে? বরফে ছিল, তাই না? 0 থেকে 5 যখন নিছি আমরা তখন বরফে ছিল, কিন্তু 0 তখন যখন আসে তখন যতই তাপ দিচ্ছে তখন কি হচ্ছে? গলে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এখানে অবস্থান পরিবর্তন হওয়ার জন্য তাপের প্রয়োজন। তো এই যেখানে যে তাপটা প্রয়োজন সেটা হলো সুপ্ত তাপ। মানে যে তাপটা দিলাম আমরা কোনো মানে তাপমাত্রা বাড়তেছে না, এটা হবে সুপ্ত তাপ। তবে সূত্রটা কোথায় ব্যবহার হলো? বরফ গলনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বরফ গলনের ক্ষেত্রে। পানি নাকি ওটা? আমার ব্যাগে তো পানির বোতল আছে, একটু আগে পানির বোতল কিনছি, খাইনি। দেখো তাহলে এই যে 0 ডিগ্রিতে এসে বরফটা গলতে শুরু করলো, আমরা যতই তাপ দিলাম তাপমাত্রা বাড়লো না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বরফটা গলা শেষ হয়। তাহলে এই যে বরফটা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসি বরফটা গলবে, গলার পর যদি তাপ দেই তখন তাপমাত্রা বাড়বে। অর্থাৎ গলা শেষ না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়বে না। তো এই যে গলতে যে তাপটা নিছে বরফ গ্রহণ, তাকে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ। বুঝতে পারছো? বরফ গলনের সুপ্ত তাপ। ক্লিয়ার? ওকে। তাহলে দেখলাম একটা যে বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে এখানে তো বরফই ছিল, অনেক কিছু ছিল না, এই জন্য কিন্তু এর গলনাঙ্ক কত? ফিক্সড 0 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটা ফিক্সড, ঠিক আছে। কিন্তু যদি ভেজাল পদার্থ হতো তাহলে দেখা যেত যে 0 তাপমাত্রা বাড়বে, গলতেছে তাপমাত্রা বাড়তেছে, গলতেছে, এবং দেখা যাচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত মনে করো গলতেছে। হ্যাঁ, এবং এক পর্যায়ে তখন পানি হয়ে গেল, তখন তাপমাত্রা বাড়তেছে। তার মানে একটা রেঞ্জের মধ্যে কি হলো? তার গলন হলো। হ্যাঁ, রেঞ্জের মধ্যে ফিক্সডটা হলো, একটা ফিক্স নাই, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা না, একটা রেঞ্জের মধ্যে শুরু হলো, তেন অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকলো। বুঝতে পারছো? কখন এটা হবে? যখন ভেজাল থাকবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ভেজাল থাকলে কি হবে? ফিক্স তাপমাত্রা থাকে না, একটা রেঞ্জের মধ্যে কি হবে? গলন সম্পূর্ণ হয়। ওকে। তাহলে এই যে মোমের ক্ষেত্রে যেহেতু মোম একটা কি মিশ্রিত পদার্থ, তো একটা নির্দিষ্ট তার গলনাঙ্ক নিয়ে একটা পরিসরে একটা রেঞ্জের মধ্যে মোম গলতে থাকে, এবং তাপমাত্রা ওই পরিসরে হলে মোমের গলনাঙ্ক। তাহলে মোমের গলনাঙ্ক ফিক্স না, একটা নির্দিষ্ট একটা পরিসর। বোঝা গেছে? ওকে। অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কি হবে? কম হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের থেকে কি হয়? কম হয়। এটা মনে রাখবা। তাহলে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কি হবে? বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক থেকে কেমন করে কম হয়? মনে করো যে সাপোজ মনে করো যে তোমার কি বলবো, পানি তো নির্দিষ্ট একটা গলনাঙ্ক আছে না? কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, মনে করো পানির মধ্যে তুমি কি দিলা? মধু দিলা। হ্যাঁ, দিলাম। একটু মধু মিশা বরফ করলো, ফ্রিজে রেখে দিলা, তখন সেটা থেকে তুমি কি করো? তাপ প্রয়োগ করো, অবিশুদ্ধ হয়ে যাবে। অবিশুদ্ধ হয়ে গেল না, তখন তার গলনাঙ্কটা কি হবে?
রেঞ্জে থাকবে, রেঞ্জে কমে যাবে। কমে যাবে। তো আমরা এমনিতে বরফ বলে কত ডিগ্রিতে, 0 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে তাহলে গলে। কি করবে, ওটা 0 0 ডিগ্রি থেকে কমে 5 বা ওটা 0 মনে করো -1 ডিগ্রিতে গলতে শুরু করলো, -1 ডিগ্রিতে গলতে শুরু করলো, তা গলনাঙ্ক কমে গেল না? কমে গেল। বুঝতে গেছে এখন? তাহলে অবিশুদ্ধ হলে গলনাঙ্কটা কি হবে, তখন কমে যাবে এবং একটা রেঞ্জের মধ্যে হয়। ওই জন্য তখন স্ফুটনাঙ্ক বেশি। তখন কিন্তু ডাইরেক্ট এত থাকবে না, মনে করো একটা রেঞ্জের মধ্যে হবে, হতে পারে -0 থেকে -1 থেকে 0 ডিগ্রি, এই রেঞ্জে হতে পারে, হ্যাঁ। ঠিক আছে, অথবা গলনাঙ্ক কমে যেতে পারে, এরকম হয়। এবং স্ফুটনাঙ্ক কি হবে বলো তো? বেশি হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো গলনাঙ্ক কম বাট স্ফুটনাঙ্ক কি হবে, বেশি। বেশি হয়। বোঝা গেছে? অর্থাৎ মনে করো যে মধু, ওই তাহলে কি আমাদের মধু এবং পানির যে মিশ্রণটা হয়ে গেল, মানে যে ওই বরফের মধ্যে মধু ছিল, গলে কি হবে, সবই পানির মতো হবে, তরল হবে, মধুটা তরল হবে, আবার তাপ দিব এক পর্যায়ে কি হবে, স্ফুটনাঙ্ক তাপমাত্রা যাবে, মানে ফুটতে শুরু করবে, বাষ্পীভূত হবে, তখন এর কি হবে, যে নর্মালি পানি মনে করো বাষ্পীভূত হয় কততে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্যার। কিন্তু যখন মধু মিশ্র থাকবে তখন দেখা যাবে যে 100 থেকে বেশি লাগতেছে, এর জন্য স্ফুটনাঙ্ক কি হবে, বেশি। তাহলে ভেজাল থাকলে তাপ আরো একটু বেশি সময় করে তাপ দিতে হবে। তাহলে ভেজাল থাকলে কি হবে, একটু বেশি গলনাঙ্ক কম হয়, হ্যাঁ, আর স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। গলনাঙ্ক কম হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়, এটা মনে রাখতে হবে ভেজাল থাকলে। তাহলে দুইটা কিন্তু উল্টা জিনিস, গলনাঙ্ক হচ্ছে কম, স্ফুটনাঙ্ক হচ্ছে কি বলতো, বেশি। বেশি। এটা যেন ভুল না হয়, বুঝছো? আসলে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি থেকে কম, মানে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বেশি কম। তাহলে দেখো মিশ্র পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে না। মিশ্র পদার্থ ফির কোনটা? এই যে অবিশুদ্ধ যেটা, ও। অবিশুদ্ধ মানে তো মিশ্র, হ্যাঁ। তাহলে মিশ্র পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না স্যার। এটা রেঞ্জ থাকে, হ্যাঁ। এটা মনে রাখতে হবে। তাহলে মিশ্র পদার্থের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে না। তাহলে বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ স্যার। তো আমরা দেখলাম যে বিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, স্ফুটনাঙ্ক থাকে। হ্যাঁ। ভেজাল থাকলে বা অবিশুদ্ধ হলে, তাই না, হ্যাঁ, থাকে না, বা থাকে না। দূষিত হলে তাহলে কি হবে, নির্দিষ্ট হবে। নির্দিষ্ট রেঞ্জে থাকে। এবং আমরা দেখলাম কঠিনের ক্ষেত্রে, অর্থাৎ গলনের ক্ষেত্রে গলনাঙ্ক কি হবে, কমে যায়, কিন্তু স্ফুটনাঙ্ক কি হয়, বেড়ে যায়। বেড়ে যায়। মনে থাকবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, গলনাঙ্ক কমে যাবে, এবং একটা নির্দিষ্ট হয় না, এটা রেঞ্জে থাকে। হ্যাঁ। শেষ। এখন দেখো পরে কি বলছে, যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে, তাই না? কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে। যদি দেখা যায় কোনো কঠিন পদার্থ তার নির্দিষ্ট গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে কঠিন পদার্থটি কি বলতো, বিশুদ্ধ বিশুদ্ধ নয়। নয়। এখন মনে করো আমি তোমাকে একটা বরফ খণ্ড দিলাম, কি দিলাম, বড়। বরফ খণ্ড দিলাম, তো এর গলনাঙ্ক তুমি এখন দেখবা এটা বিশুদ্ধ কিনা। হ্যাঁ, ওটা যদি তাহলে কি করবা, তুমি তাকে একটা ওই মনে করো একটা বিকারে নিলা, হ্যাঁ, ওইভাবে নিব। বিকারে নিয়ে নিচে তাপ দিলা, এবং উপরে বিকারের মধ্যে কি দিলা, একটা থার্মোমিটারও দিছো, হ্যাঁ। দিয়ে দেখলা যে বরফটা মনে করো 0 ডিগ্রিতে নাই যাইতে গলতে শুরু করছে, তার মানে কি বুঝবা, অবিশুদ্ধ। অবিশুদ্ধ, মানে ভেজাল আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই ক্ষেত্রে যে মধুর ক্ষেত্রে হ্যাঁ, তার মানে যদি বুঝি যে আমরা 0 ডিগ্রি আগে হচ্ছে মানে ভেজাল, হ্যাঁ। তাহলে আমরা এভাবে কি কোনো একটা কঠিন পদার্থ বিশুদ্ধ কিনা আমরা এটা যাচাই করতে পারি। ওকে, আবার যদি দেখা যায় কঠিন পদার্থটি একটি নির্দিষ্ট তাপমাত্রা পরিসরে গলতে থাকে, তাহলে ধরে নিতে হবে কি এটা বিশুদ্ধ। বিশুদ্ধ নয়। না, তার কারণ আমরা অবিশুদ্ধ। জানি বিশুদ্ধ পদার্থ একটা মাত্র তাপমাত্রায় গলতে শুরু করে, গলে 0 ডিগ্রি। বাড়ায় না তাপমাত্রা, তাই না? হ্যাঁ। ওকে, আর রেঞ্জে হলে কি হবে, অবিশুদ্ধ। অবিশুদ্ধ। যেমন 0 মানে 1 atm 1 বায়োমেন্ডুলো চাপে বা 1 atm চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত, 115 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রাখতে হবে। তাহলে বিশুদ্ধ সালফারের সংখ্যা কি, এস, মানে এটা মৌল, তাহলে সালফারের গলনাঙ্ক কত, 115 ডিগ্রি সেলসিয়াস। চাইলে পরীক্ষার মধ্যে কেন এগুলো দেয়, সবাই কি পরীক্ষা করবে, আমরা যদি পরীক্ষাগুলো না করতাম পাইতাম না তো। হ্যাঁ, বুঝবে না তো, এগুলো বুঝতে হবে তো, পরীক্ষার মধ্যে এগুলো কেন দেওয়ার দরকার, এগুলো তো পড়ার সময় দেওয়া দরকার। এখান থেকে শিখা হলো। যাই হোক, কিন্তু কোনো একটি সালফার নমুনা গলনাঙ্ক নির্ণয় করার সময় যদি দেখা যায় যে ওর সালফার কত 115 ডিগ্রি অপেক্ষা কম তাপমাত্রায় গলছে, তবে বুঝতে হবে কি বলতো, বিশুদ্ধ নয়, শুদ্ধ। অবিশুদ্ধ। অবিশুদ্ধ। বিশুদ্ধ নয়, অর্থাৎ এটা ভেজাল যুক্ত সালফার। কারণ ভেজাল হলে কি হয়, গলনাঙ্ক কমে যায়। গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থ বিশুদ্ধ কিনা নির্ণয় করতে হয়, বিশুদ্ধতা নির্ণয় করা যায়। হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম যে একটা কঠিন পদার্থ বিশুদ্ধ কিনা সেটা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়, গলনাঙ্ক নির্ণয় করার মাধ্যমে। তাহলে আমরা জানলাম যে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ কিনা, তাহলে আমরা লিখতে পারি কঠিন পদার্থের বিশুদ্ধতা
দ্রুতা গলনাঙ্ক দ্বারা নির্ণয় করা যায় নাকি? গলনাঙ্ক দ্বারা নির্ণয় করা যায়। ঠিক আছে, কিভাবে করা যায় বুঝতে পারছো? পরীক্ষা নাম্বার 5 তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। আরো কঠিন পদ্ধতি শিখলাম, এখন কি শিখবো? তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। দেখো, যে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, তরল পদার্থের স্ফুটনাঙ্ক মানে তরল পদার্থটা যখন ফুটে যাবে আর হ্যাঁ, কি, যে আমরা জানি তরল পদার্থের স্ফুটনাঙ্ক হয় যে তাপমাত্রায় ফোটে ওইটাকে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়, তাই না? হ্যাঁ, ওইটাই প্রমাণ হ্যাঁ, করবো নাকি? আর এই ফোটার পরীক্ষা কি বলে? আমরা স্ফুটন বলি। স্ফুটন, হ্যাঁ। যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটন। আর যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। ওকে, তাহলে যে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, ওই তরল পদার্থের, তোমাদের বাসায় ফোন আছে? এখন ফোন আছে? আচ্ছা, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না কেন? না তো, তাহলে টিভির মধ্যে দেখি তো। টিভি? হ্যাঁ, টিভিতে তো হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ না, ইউটিউব, যেটা আপনি দেখেন ওগুলো দেখেন। বুঝতে পারছি। ওই যে তাহলে একটা দিতাম, গ্রুপ খুলে দিতাম, তাহলে ওখানে আমি অনেক লিঙ্ক দিতাম আমার ওই যে কিছু আপনি class- খুলেন স্যার, মানে খুলেন, না আমি এখন খুলবো, নাম্বার দেন। কি যে দেখবো? মোবাইল দিয়ে দেখবো। মাঝে মাঝে থাকে না যে। মাঝে মাঝে সাথে কি স্যার? তো তোমার যেদিন ফোন হবে তুমি খুলিও গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, দেখো, তাহলে যে তরল পদার্থের গলন স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, ওই তরল পদার্থের কিছু পরিমাণ একটি বিকারে নেওয়া লাগবে। আগের মধ্যে কঠিন পদার্থ বিকারে নিয়েছিলাম না, একটা পাত্রের মধ্যে নিচে কাঁচের পাত্র। এখন কি করতে হবে? তাহলে আমরা তরল পদার্থের স্ফুটনাঙ্ক বের করবো, তাহলে কি করতে হবে? তরল পদার্থ বিকারে নিতে হবে। বা গ্লাসের মধ্যে পানি নিই না, বিষয়টা এরকম যে গ্লাসে আমি কি নিলাম? পানি নিলাম, মানে আমি তরল পদার্থটা আমি বিকারে নিলাম। ওকে, এখন এই বিকারের মধ্যে একটি কি দিতে হবে? থার্মোমিটার দিতে হবে। আগের মধ্যে সব থার্মোমিটার দিব কেন? তার কারণ এই যে এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটবে আমাদের দেখতে হবে। এখন কি করতে হবে? সতর্কতার সাথে বুনসেন বার্নার দিয়ে কি করতে হবে? বিকারটিকে উত্তপ্ত করতে হবে। বুনসেন বার্নার এক ধরনের বার্নারের নাম, মানে ওই যে ল্যাম্পের নাম। ঠিক আছে, এটা বিশেষ ধরনের একটা ল্যাম্প, এটা দ্বারা যে এটা যদি বুনসেন বার্নার এটা দেখা যায় না, এই যে এটা একটা ল্যাম্প। তাহলে আমরা একটা তার জায়গায় নিছি, তারপর একটা বিকার নিছি, বিকারের মধ্যে একটা তরল পদার্থ নিছি, এবং তার মধ্যে কি দিয়েছি? একটা আমরা থার্মোমিটার, এই স্ট্যান্ড দিয়ে আমরা বেঁধে দিছি। বোঝা গেছে? সিস্টেম একই। ওকে, এখন কি করব? এক পর্যায়ে সমস্ত পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। এই তাপমাত্রা হলো কি? তার স্ফুটনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। যেমন পানিকে বিকারে উত্তপ্ত করলে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত পানি বাষ্পে পরিণত হয়। মানে কি বলছো? 100 ডিগ্রিতেই সমস্ত পানি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ তাপ দিতে দিতে যখন 100 ডিগ্রিতে পৌঁছাবে, তখন যতক্ষণ না সকল পানি বাষ্পে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়বে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে। 100 ডিগ্রিতে থাকবে তাহলে পানির তাপমাত্রা, বিশুদ্ধ পানির তাপমাত্রা কখনো 100 ডিগ্রি বেশি হবে? ওটা তো নির্দিষ্ট আছে স্যার, 100 ডিগ্রি। 100 ডিগ্রি বেশি হবে না, তার কারণ 100 ডিগ্রি বেশি তো হবেই না, বাষ্প আগেই হয়ে যাবে। তাই বিশুদ্ধ পানির তাপমাত্রা সর্বোচ্চ কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার বেশি হয় না, বাষ্প হয়ে যায়। বুঝতে পারছো? আর অবিশুদ্ধ হলে তো ওটা হিসাব তখন কমে যাবে আর কি। অবিশুদ্ধ ক্ষেত্রে কি হবে? বেড়ে যাবে। বাড়বে না হয় কমবে নাকি? কমে না তো, বাড়বে। কারণ কি বলতো? তার পানির ক্ষেত্রে কি স্ফুটনাঙ্ক? হ্যাঁ, আর স্ফুটনাঙ্ক কি হয়? বাড়ে। গলনাঙ্ক কমে, স্ফুটনাঙ্ক বাড়ে। বুঝতে পারছো? তাহলে অবিশুদ্ধ পানি স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? কমবে। বাড়বে। স্যার একটু ফোন দিছি, আচ্ছা, কথা বলো। মানে স্যার আরেকবার, স্যার একটু একবার এখানে কথা বল, সমস্যা। আসো, বলো, আর একটু দেরি হবে। স্যার ওই যে একটা মুখস্থ করতে দিয়েছিলেন, ওটা 20টা মুখস্থ করলে তো হবে না স্যার। আবার তো বিচ্ছু মুস্ত করো। 12টা মুখস্থ করছি স্যার, মনেই কি আমার 1 4 7 1 4 7 9 11 12 14 16 19 20 23 24 27 28 বাবা।
তাহলে যেটা বললাম যে যেহেতু আমরা জানি স্ফুটনাঙ্ক কি হয়, অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক কমে না বাড়ে? বাড়বে। স্ফুটনাঙ্ক বাড়ে, গলনাঙ্ক কমে। গলনাঙ্ক কমে। তাহলে পানিতে যদি আমরা ভেজাল মিশাই তাহলে তার সেটা কি 100 ডিগ্রিতে ফুটবে নাকি বেশি তাপমাত্রা ফুটবে? পানিতে। তাহলে 100 আমরা জানি বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত? 100। হ্যাঁ, বিশুদ্ধ। তাহলে ভেজাল যদি থাকে, মনে করো মধু দিছি আমরা পানিতে, হ্যাঁ। তাহলে বাড়বে না কমবে? ওটা স্যার কমবে স্যার। বাড়বে। স্ফুটনাঙ্ক বাড়ে না? বুঝলাম না। স্ফুটনাঙ্ক বাড়বে, গলনাঙ্ক আচ্ছা। কমবে। আমরা দুইটা শব্দ দেখছি, একটা গলনাঙ্ক, হ্যাঁ, এটা স্ফুটনাঙ্ক। একটা হলো স্ফুটনাঙ্ক। হ্যাঁ। আমরা দেখলাম যে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক ফিক্স, হ্যাঁ। স্ফুটনাঙ্ক ফিক্স। স্ফুটনাঙ্ক ফিক্স। যেমন বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি। এখানে যদি আমরা ভেজাল দেই, ভেজাল আছে মনে করো, এটা এগুলো ভেজাল, তাহলে এটা 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 গলনাঙ্ক কত হবে? গলনাঙ্ক স্যার এটা হলো মানে 0 ডিগ্রি যাওয়ার আগে তো মানে 0 ডিগ্রি কম হবে। 0 ডিগ্রিতে গেলে ওটা বিশুদ্ধ আর কি। হ্যাঁ, তার মানে যদি আমি ভেজাল দিচ্ছি, তার মানে এখন কত ডিগ্রিতে গলবে বলো? এটা হলো 0 ডিগ্রি কমেতে গলবে। তাহলে 0 ডিগ্রি কি করবে? মাইনাসে আসবে স্যার। হ্যাঁ, 0 ডিগ্রি কমে, মানে কোন একটা তাপমাত্রা 0 ডিগ্রি কমে গলবে, হ্যাঁ। তাই না? তার মানে কি আমরা কঠিন, তাহলে গলনাঙ্ক কার সাথে সম্পর্কিত? কোন পদার্থের সাথে? কঠিন। কঠিনের ক্ষেত্রে। এই যেটা কথা, কঠিন মানে বড়। তাহলে গলনাঙ্ক কি হয়? অবিশুদ্ধ পদার্থের কমে যায়। হ্যাঁ। কমে গেল না? আচ্ছা, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হবে? তাহলে মনে করো আমরা এখানে পানি নিছি, কি নিছি? পানি। এগুলো মনে করো পানি। হ্যাঁ। তো পানির স্ফুটনাঙ্ক কত? 100। 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ। তার মানে পানি 100 ডিগ্রিতে ফোটে। ফোটে। কিন্তু আমরা এখানে ভেজাল নিলাম, হ্যাঁ। এখন কত ফুটবে? এখন এটা তো 100 বাড়বে। হ্যাঁ, আমরা জানি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হয়? স্ফুটনাঙ্ক। ভেজাল নিলে বাড়ে। বাড়ে। তার মানে এটা 100 থেকে কি হবে? বেশি কোনো তাপমাত্রা হবে। হ্যাঁ, বুঝছি স্যার। বোঝা গেছে? তো শুধু এটা স্যার ভেজালের ক্ষেত্রে। হ্যাঁ, আর বিশুদ্ধ হলে তো 100 থেকে ফুটতো। হ্যাঁ। বুঝছো? ওকে, তাহলে দেখো কি বুঝলাম এখানে। তাহলে যেহেতু বিশুদ্ধ, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত পানি বাষ্পে পরিণত হবে। অর্থাৎ পানি স্ফুটনাঙ্ক কত? 100। হ্যাঁ। কত চাপে? অনেকটিম চাপে। যেহেতু প্রত্যেক 2 ATM চাপে স্যার 200 হবে নাকি? না না, চাপের সাথে সম্পর্কে এরকম সমানুপাতিক করা হবে না, ওটা না। দেখো, যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলে, যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তো। বিশুদ্ধ তরলে স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, সেহেতু একাধিক তরলের একটি স্ফুটনাঙ্ক হতে পারে না। না, মানে স্যার লাইনটা একটু বিষয়টা আমি বলে দেই। মনে করো সকল পদার্থের স্ফুটনাঙ্ক কি একই? না। সকল পদার্থ কি একই তাপমাত্রায় ফুটবে? না স্যার। আমি মনে করো সাপোজ আচ্ছা মধু নিলাম। সাপোজ মনে করো যে মধুর স্ফুটনাঙ্ক সাপোজ মনে করো কত, ধরলাম 110, ধরে নিলাম। পানির কত? 100 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, 100 ডিগ্রি। তাহলে দুইটা মিশাইলে আমরা একটা কখনো পাবো গলনা স্ফুটনাঙ্ক? দুইটা একত্র হলে দুইটা তো তরল হবে নাকি? হ্যাঁ, দুটো তো তরল হবে। তাহলে আমরা একটা পাওয়া যাবে, যেহেতু দুইটা ভিন্ন স্ফুটনাঙ্কের জিনিস নিয়ে আমরা একটা বানাইছি তরল। হ্যাঁ। তাহলে কি এক হবে স্ফুটনাঙ্ক? হবে না তো। স্ফুটনাঙ্ক তো এক হবে না। এই জন্য এটাই বললো, এই জন্য এক হয়। এটাই বলছে যে যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলে স্ফুটনাঙ্ক কি নির্দিষ্ট, নির্দিষ্ট। মধুর একটা নির্দিষ্ট, পানির একটা নির্দিষ্ট, নির্দিষ্ট। সেহেতু একাধিক তরলের একই স্ফুটনাঙ্ক হতে পারে পারে না। না। আবার কোনো তরলে ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে। বুঝতে পারছেন? অর্থাৎ পানিতে আমরা ভেজাল মিশালাম, তাহলে এটা আর 100-তে ফুটবে না, অন্য তাপমাত্রায় ফুটবে, এটাই বলছে। একটু বাড়বে। পরে কি বলছে? যেমন পানিতে সামান্য পরিমাণ যদি অ্যালকোহল যোগ করা হয়, কি যোগ করবো? অ্যালকোহল। অ্যালকোহল কি বলি? মদ। বুঝছো? হ্যাঁ। অ্যালকোহল যোগ করলে পানির স্ফুটনাঙ্ক 100 তাপমাত্রা না হয়ে অন্য তাপমাত্রা হবে। বুঝতে পারছো? স্ফুটনাঙ্কের মাধ্যমে তরল পদার্থ বিশুদ্ধ কিনা, বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ নির্ণয় করা যায়। এটা বুঝতে পারছো? মনে করো যে আমি জানলাম, মনে করো মধুর কত? 110 ছাপ। মধুর 110। হ্যাঁ। সাপোজ আমরা ধরলাম। এখন মধুর মধ্যে ভেজাল আছে কিনা আমরা জানি না, জানবো? না, আমি বাজার থেকে নিয়ে আসলাম। হ্যাঁ। তাহলে আমরা কি করলাম? মনে করো কেউ তো অসাধু ব্যবসায়ী পানি দিতে পারে সাথে একটা বিষয়। তাছাড়া তো খাওয়াই তো হবে না, সেটা বাষ্প তো উড়ে গেলে খাবো কি? হ্যাঁ, না, পানি দিলে তো বাষ্প হবে না। না না, পানি আমরা কি দিলো। করবো এখন? আমরা পরীক্ষা করবো। পরীক্ষা করলে তো খাইতে তো পাবো না। তো এটা একটু নিয়ে পরীক্ষা করবো, পুরো তো না। ও হ্যাঁ। অনেকখানে কি নিয়েছি, একটু পরীক্ষা করলাম যে ভেজাল কিনা। হ্যাঁ। তো আমরা কি করলাম? মধু আমরা এই বিকারে নিলাম, নেওয়ার পরে আমরা তাপ দিলাম। আমরা জানি যে মধুর স্ফুটনাঙ্ক কত? 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ দিলাম, থার্মোমিটার দিলাম, দেখলাম যে না 110-এ তো ফুটতেছে না, হ্যাঁ। তার মানে ঘাবলা আছে, হ্যাঁ। তার মানে ভেজাল আছে। যে ফুটলো গিয়ে 115-তে, তার মানে বুঝলাম এখানে কি আছে? এখানে ভেজাল। ভেজাল আছে। বুঝতে পারছো? এইভাবে আমরা কোন একটা তরল পদার্থ বিশুদ্ধ কিনা আমরা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার?
কঠিন পদার্থ তাহলে আমরা বিশুদ্ধতা তাহলে নির্ণয় করতে পারলাম। যদি আমরা ময়লা পানি নেই নিয়ে যদি ওটা হচ্ছে তাপ হ্যাঁ, দেই তাহলে হবে ওটা না, 110 120 হ্যাঁ, এরকম হবে না? হ্যাঁ বেশি হবে। বিষয়গুলো বুঝতে পারছো? তখন স্ফুটনাঙ্ক বেশি হবে আর গলনাঙ্ক কম। হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছো। এবং গলনার ক্ষেত্রে অলওয়েজ কঠিন পদার্থ। হ্যাঁ, ওকে আর স্ফুটনাঙ্ক তরল। ওকে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো। ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো একটি বিশুদ্ধ পদার্থের গলন এবং স্ফুটনের সময় তাপ দেওয়া হলেও তাপমাত্রা পরিবর্তন হয় না। তাই জানলাম না, গলন স্ফুটনের সময় তাপমাত্রা পরিবর্তন হয় না স্যার। আমরা যত তাপ দিই সেটা তাপ ব্যবহার করে কি হয়, অবস্থার পরিবর্তন হয় এবং সেই তাপকে বলা হয় সুপ্ত তাপ। সুপ্ত তাপ। ঠিক আছে, গলনের জন্য যে তাপ লাগে সেটা হলো গলনের সুপ্ত তাপ এবং ফোটার জন্য যে তাপ দরকার সেটা স্ফুটনের সুপ্ত তাপ। ঠিক আছে, বা বাষ্পীভবনের সুপ্ত তাপ, কি বলবো? বাষ্পীভবন বা স্ফুটন। হ্যাঁ, বাষ্পীভবনের সুপ্ত তাপ। এই সময় যে তাপ দেওয়া হয় সেই তাপটুকু অবশিষ্ট পদার্থ শোষণ করে কঠিন থেকে তরলে কিংবা তরল থেকে গ্যাসে পরিণত হয়। ক্লিয়ার? ওকে। আমরা যদি তাপ প্রয়োগ করে একটি নির্দিষ্ট পদার্থকে প্রথমে তরল পরে তরলকে বাষ্পে পরিণত করি তাহলে তাহলে তাপমাত্রা কি ঘটবে? তাহলে দেখ, আমরা নর্মালি ভাবো একটা কঠিন ছিল, একে আমরা কি করলাম, তরলে করলাম। তাহলে কি হবে, প্রথমে যখন তাপ দিচ্ছি মানে তাপমাত্রা বাড়তেছে এক পর্যায়ে কি হলো, গলনাঙ্কে গিয়ে আর তাপমাত্রা বাড়লো না, অনেকক্ষণ বাড়লো না, গলা শেষ হলো, দেন আবার বাড়বে তাপমাত্রা, দেন আবার যখন কি যাবে, ওই যে ওর স্ফুটনাঙ্ক তাপমাত্রা যাবে, তখন আর তাপমাত্রা বাড়বে না, একদম বাষ্পীভূত হবে, তখন আবার তাপমাত্রা বাড়বে। তাহলে এরকম বুঝতে পারছো? ওকে, নিচের পরীক্ষাটি দেখে আমরা সেটি বুঝতে পারবো। তাহলে এই যেটাই বলছে যে একটা পদার্থ থেকে আমরা কঠিন ছিল, তাপ দিয়ে তরল করবো, দেন আবার কি করবো, বাষ্পীভূত করবো, তাহলে কি দেখা যাবে সেটা নিচে দেখা যাবে। আমরা পড়বো এটা আজকে, আরো পড়তেছ আজকে, জানি না তো, আরো পড়বো আজকে। কি করবেন স্যার, আমার তো বাসায় যেতে বলতেছে। ঠিক আছে, তাহলে আজকে এই পরীক্ষাগুলোই পড়া, এটুকু একদম মুখস্থ করো, নোটটা যেটু ইনকমপ্লিট আছে পড়ো এবং প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ আমি দেখবো। ঠিক আছে, পরের দিন শেষ হবে, পরের দিন একবারে শেষ করে দিন, তো পাবেন সময় না। পরের দিন শেষ আর নাই। তারপর স্যার পরীক্ষা নেবেন না?